আজকে হলো আমাদের ক্লাস হলো রিউমেটিক ফিভার অ্যান্ড রিউমেটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, এর উপরে এই টপিকস এর উপরে আমাদের আজকে আলোচনা, তাই না? তাহলে রিউমেটিক ফিভার এটা একটি কনসার্ন। কেন কনসার্ন বলতে পারো? দেখো, রিউমেটিক ফিভারের সাথে আমরা সাথে সাথে টপিকটা নিয়েছি রিউমেটিক হার্ট ডিজিজ। তার মানে it's a fever which is directly related with a cardiac problem, isn't it? ঠিক বুঝতে পারছো তোমরা আমার কথাটা? জি স্যার। রিউমেটিক ফিভার যখন আমরা শুরু করব তখন আমাদের রিউমেটিক ফিভার সম্পর্কিত কিছু তথ্য আমরা জানতে চাই, বা রিউমেটিক ফিভার সম্পর্কিত আমাদের যে কিছু ব্যাপার স্যাপার আছে সেখানে আমরা যে জিনিসটা বলি সেটা হলো যে রিউমেটিক ফিভারটা আসলে কি জন্য হয়। এটাই তো সবার প্রশ্ন থাকে যে why there is rheumatic fever। তাহলে এটা আমরা জানি যে এটা একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ। ইটস অ্যান ইমিউনোলজিক্যাল ডিজিজ। কি ধরনের ইমিউনোলজিক্যাল ডিজিজ? ইমিউনোলজিক্যাল ডিজিজ মানে কি? ক্যান এনিবডি? স্যার এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। এটাতে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন যেহেতু হচ্ছে, তাহলে এখানে কি হবে? এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড ইনফ্লামেটরি প্রসেসের কারণে অনেকগুলো সিস্টেম কি হয়? ইনভলভ হয়, এবং এই মাল্টি সিস্টেম ইনভলভ হয়ে একটা বড় ধরনের প্রবলেম করে, সেটাই হলো আমাদের কনসার্ন। ঠিক আছে, তাহলে কোন ধরনের ইনফেকশনের পরে আমরা সাধারণত কি রিউমেটিক ফিভারটা চিন্তা করি? তো বলা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট। স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট। সোর থ্রোট বুঝো তোমরা? সোর থ্রোট স্যার গলা ব্যথা। গলা ব্যথা। তো গলা ব্যথা তো অনেক কারণে হয়, তাই না? তো গলা ব্যথা অনেক কারণে হয়। এর মধ্যে ধরো ব্যাকটেরিয়ার জন্য হয়, ভাইরাসের জন্য হয়, বা ফাঙ্গাসের জন্য হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ভাইরাসের জন্য হয়, ভাইরাল না। কিন্তু যেখানে ব্যাকটেরিয়াল হয়, ঠিক আছে, বলা হচ্ছে যত সোর থ্রোট হয় তার 10 to 15% হলো ব্যাকটেরিয়াল। ঠিক আছে, আর যেগুলো ব্যাকটেরিয়াল হয় তার মধ্যে 3% হলো স্ট্রেপ্টোকক্কাস। এবং যাদেরই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হবে তাদেরই যে একটা সোর থ্রোট রিউমেটিক ফিভার হবে এমন কোনো কথা নেই, তার একটা পার্সেন্টেজ। ঠিক আছে, এই সমস্ত কারণে যখনই কারো কোনো গলা ব্যথা হয়, বা কেউ যখন কোনো সময় কি করবা, তোমাদের মধ্যেও যদি হয় গলা ব্যথার কমপ্লেন হয়, তাহলে টেক ইট সিরিয়াস। কারণ এই একটু অ্যান্টিবায়োটিক খেলে বা একটু কেয়ার নিলে গলা ব্যথাটা ভালো হয়ে যাবে। কিন্তু আমি যদি অ্যান্টিবায়োটিকটা না খাই বা গলা ব্যথাটা না সারে, তাহলে তার কনসিকোয়েন্সটা মোটেও ভালো হবে না। যদি আমার এটা স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট হয়, তাহলেই বুঝতেই পারতেছো তার একটা আফটার ইফেক্ট আছে। আফটার ইফেক্ট মানে হলো এই রিউমেটিক ফিভার। আর এটা কোন এজে হয় এটা কি কেউ বলতে পারো? এটা হলো স্কুল গোয়িং এজ। স্কুল গোয়িং এজ বুঝো? ইউজুয়ালি আমাদের দেশে কত 6 থেকে 5 বছরের পরেই তো বাচ্চাটাকে স্কুল দেওয়া হয়। তাহলে বলা হচ্ছে 6 to 15 ইয়ার্স। হ্যাঁ, এই এজে এটা হয়। বুঝতে পারছো? এটা হলো স্কুল গোয়িং এজের একটা প্রবলেম। হ্যাঁ, আর গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের পোস্ট ইনফেকশন এটা হয় কতদিন পরে হয়? আমরা যখন হিস্ট্রিটা নিই, যে যখনই বলে যে যেটা জয়েন্ট পেইন হয় তখনই আমরা একটা হিস্ট্রি নিই। হিস্ট্রি নিলে তার একটা সোর থ্রোটের হিস্ট্রি থাকে, এবং সোর থ্রোটের যদি হিস্ট্রি থাকে সেখানে আমরা যে জিনিসটা চিন্তা করি সেটা হলো ইউজুয়ালি 2 to 4 উইকস। এরপরে কি হবে? এই ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড এই রিউমেটিক ফিভারটা হয়। ঠিক আছে, আর এটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? এই কারণে যে এটা একটা প্রিভেন্টেবল কজ অফ কি হার্ট কার্ডিয়াক ডিজিজ। মিনস একটা কার্ডিয়াক ডিজিজ আমি একটা প্রিভেন্টেবল ফর্মে পাচ্ছি, যেগুলো প্রিভেন্টেবল ফর্মে যেহেতু এত বড় একটা প্রবলেমকে আমি কি করতে পারতেছি, অ্যাড্রেস করতে পারতেছি, সেই জন্যই এখানে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। বুঝতে পারতেছ?
আর এটা কাদের হয়, যে যে সমস্ত মানুষগুলো লো সোসিও ইকোনমিক কন্ডিশনে থাকে, যারা স্লামে থাকে, যারা ব্যারাক পিপল মানে যারা মিলিটারিতে, যারা মানে হোস্টেলে, এই সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে এর একজনের হইলে এটা সবার মধ্যে ছড়ায়। এবং আর রিউমেটিক ফিভার সম্পর্কিত আরেকটা মজার তথ্য হলো, কথাটাই বলা হয় ইট লিক্স দ্য কি জয়েন্ট অ্যান্ড বাইটস দ্য হার্ট। ইট লিক্স দ্য জয়েন্ট, বাইটস দ্য কি হার্ট। মানে কি জয়েন্টের সাথে তার রিলেশন কি? হুম, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস করবে। মাওয়া স্যার জয়েন্ট মাইগ্রেটরি লিক্স করবে, মানে পলি আর্থ্রাইটিসের আগে হলো লিক্স, মানে ছোট্ট লিকিং, ঠিক আছে? কিন্তু হার্টের উপরে যে তার প্রভাব সেটা হলো লাস্টার, মানে সে এখানে লিক করলো, হ্যাঁ, আর ওখানে যে কামড় বসাই দিল, কোথায় কামড় বসাই দিবে? হার্টের মধ্যে। আর যেসব জায়গায় তোমার এই স্ট্রেপ্টোকক্কাল কোন প্রোটিন, এম প্রোটিনের এগেইনস্টে যেসব জায়গায় রিসেপ্টর আছে, কোথায় কোথায় আছে? একটা আছে ধরো জয়েন্টে আছে, আর কোথায় আছে? হার্টে। ব্রেনে আছে, হ্যাঁ, কর্ডেট নিউক্লিয়াস, সাবথ্যালামিক নিউক্লিয়াস, এগুলাতে আছে। আর কোথায় আছে? হার্টে, হুম, মায়োকার্ডিয়ামে। হার্টের কোথায় কোথায় আছে জানো? হার্টের বলছে ভালভিউলার টিস্যু যেগুলা, ওগুলাতে আছে, মায়োকার্ডিয়াম আছে, এন্ডোকার্ডিয়াম আছে। এই জন্য রিউমেটিক ফিভারের যে কার্ডিয়াক প্রবলেম, এটা হলো কি প্যান কার্ডাইটিস। এটা কি প্যান কার্ডাইটিস? এটা কি ধরনের কার্ডাইটিস হয়? প্যান কার্ডাইটিস। প্যান কার্ডাইটিস বুঝো তো, মানে ইট ইনভলভস অল দ্য লেয়ার্স। মানে এটা এমন হয় না যে একটা লেয়ারকে ইনভলভ করলো আরেকটা লেয়ার, এটা অল। এই জন্য আমরা যখন পড়বো তখন দেখবো আমরা একটা চেঞ্জিং মারমার পাই। এন্ডোকার্ডাইটিস যখন হয় তখন একটা চেঞ্জিং মারমার পাই, বুঝছো? মানে চেঞ্জিং মানে এই একটু আগে তুমি একজন অস্কালটেট করে বললো স্যার এটা তো এরকম, আরেকজনকে অস্কালটেট করতে দিলাম, সে বললো স্যার এটা এরকম, মানে ক্যারেক্টারটা একটু পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারতেছ? তাহলে আমাদের কি মুদ্রা কথা দাঁড়ালো, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হলে তারপরে কি হবে? বডিতে এর এগেইনস্ট একটা কি হবে? এটা যেহেতু একটা অ্যান্টিজেন, তার এগেইনস্টে বডিতে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। আর যেহেতু আমাদের কি জয়েন্ট, তারপরে তোমার ব্রেনের মধ্যে কর্টেক্স নিউক্লিয়াস, সাবথ্যালামিক নিউক্লিয়াস, আর আছে হার্ট মাসল, এর মধ্যে রিসেপ্টর আছে, এই তিনটা জায়গাতে টার্গেট হয়ে কিছু প্যাথোজেনিক কি লিশন সে তৈরি করবে। এই পুরো জিনিসটা থেকে আমরা মোটামুটি ভাবে কি পেয়ে যাব? আমরা এর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা পেয়ে যাব। বুঝতে পারছো কথাটা আমার? হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমি জি স্যার। যে কথাটা বলছি কতদিন পরে আমরা পাবো? ইউজুয়ালি 2 to 4 weeks, কোন কোন বইতে অবশ্য 2 to 6 weeks এর কথা বলা আছে। আর রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য আমরা কতগুলো ক্রাইটেরিয়ার কথা বলি, কতগুলো কি বলি? ক্রাইটেরিয়ার কথা বলি, ঠিক আছে? আমাদের অনেকেই দেখবো কি করে, একটা এএসও টিটার করে। আমি একটু মজার কথা বলি, এএসও টিটার করে। এএসও টিটার করলে তাহলে কি হবে? মনে করো কোনো কারণে তার একটা কি হলো, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন ছিল। ইনফেকশন যদি থাকে তাহলে অ্যান্টি স্ট্যাপ্টোলাইসিন ও অ্যান্টিবডি তৈরি হবে না? কি হবে তো? এই মাহফুজ, জি স্যার। তোমরা কি বুঝতেছো ওকে না বুঝো নাই? বলো, না বুঝলে আবার বলবো, এটা বুঝতে হবে। তাহলে বডিতে যখনই একটা কি হলো ইনফেকশন হলো, তার এগেইনস্টে একটা কি হলো ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন তৈরি হলো, সেখানে একটা অ্যান্টিবডি তৈরি হলো। আমি যদি অ্যান্টিবডিকে এস্টিমেট করি তাহলে দেখা যাবে অ্যান্টিবডি তো 800। তাহলে এটা কি রিউমেটিক ফিভার ডায়াগনোসিসের জন্য যথেষ্ট কিনা? তোমরা কি মনে করো? আমার স্টুডেন্টদের কাছে জিনিসটা খুব ক্লিয়ার থাকতে হবে। স্যার যথেষ্ট না। যথেষ্ট না? কেন যথেষ্ট না বলছো? কে বলো কেন যথেষ্ট না?
এখানে তো Why? অন্য অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হতে পারে, হ্যাঁ, 800 রকমের এটা তো রিউমেটিক ফিভার না হয়ে অন্য কারণে হতে পারে, তাই না? যে কোনো একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হলো কোথাও, সেটার জন্যই সেখানে কি অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন মানে এএসও টিটারটা বাড়তে পারে। এর মানে এইটা না যে কি হবে, এটা হইলেই আমার কি হয়ে যাবে, রিউমেটিক ফিভার হয়ে যাবে। সো তারও তুমি অ্যান্টিবডি কি পাইলা, বেশি পাইলা 800, আর তুমি কি করলা, তারে বছরের পরে বছর কি করলা, বছরের পরে বছর কি দিলা, তুমি তাকে পেনিসিলিন বি বা তুমি ইরিথ্রোমাইসিন খাওয়াইলা। এটা অন্যায় না ভালো? হ্যাঁ বললো তো, এটা কি হবে, অন্যায় হবে কিনা? হ্যাঁ, জি আচ্ছা। তাহলে আমাদের আমরা বলেছি যে দেয়ার আর মেজর ক্রাইটেরিয়াস, আর এটা ডায়াগনোসিসের জন্য আমরা কি করি, মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া, এই দুইটা আমরা কথা বলি। তাহলে মেজর ক্রাইটেরিয়া আছে 5টা, আর কয়েকটা আছে মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে? তাহলে হোয়াট আর দ্য মেজর ক্রাইটেরিয়া? মেজর ক্রাইটেরিয়া কি বলতে পারবা? প্যাথোলজি তো পড়ছো, প্যাথোলজি থেকে বলো তোমাদের কি কি পড়ানো হয়েছিল, রবিন্স প্যাথোলজি পড়ছো না? 5টা মেজর ক্রাইটেরিয়া আছে, কি কি আছে? রিউমেটিক ফিভার, ঠিক আছে? এর মধ্যে যে প্রথম যে জিনিসটা আসে, পেশেন্ট কি নিয়ে আসে তোমার কাছে, ফিভার, তাই না? ফিভার নিয়ে আসবে না, রিউমেটিক ফিভার তো ফিভার নিয়ে আসে, কিন্তু ফিভার কিন্তু কি না, মেজর ক্রাইটেরিয়া না। ফিভারটা একটা মেজর ক্রাইটেরিয়া না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি কি মেজর ক্রাইটেরিয়া পাই? একটা হলো মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, আমি দুটো কথা বলছি, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, দুইটা শব্দ, একটা হলো মাইগ্রেটরি আর একটা হলো পলিআর্থ্রাইটিস। মাইগ্রেটরি বুঝো? মাইগ্রেশন বুঝো না, ইমিগ্রেশন মাইগ্রেশন? জি স্যার। এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজে মাইগ্রেশন করে যায় না অনেকে, যায় তো? জি স্যার। মাইগ্রেশন ফর্ম পূরণ করো নাই তোমরা? কি? জি স্যার। তাহলে মাইগ্রেশন মানে যে এটা বলা হচ্ছে যে লার্জ জয়েন্ট গুলো ইনভলভ, লার্জ কোন জয়েন্ট গুলো ইনভলভ হবে, লার্জ জয়েন্ট। কমনেস্ট হলো নি জয়েন্ট, কোনটা, নি জয়েন্টস। তারপর আছে তো অ্যাঙ্কেল, এলবো, হিপটা খুব রেয়ারলি ধরে, তাহলে এই জয়েন্ট গুলো। এবং ধরো কারো রাইট সাইডের কি হিপ নি জয়েন্টটা ইনভলভ আছে, তাহলে বলা হচ্ছে একটা লম্বা সময় 1 to 6 weeks এর মধ্যে এটা এমনি ভালো হয়ে যাবে, কিন্তু ইউজুয়ালি 1 to 3 days এর মধ্যে যায় কি হবে, এটা এমনিতেই দেখা গেল ভালো হয়ে গেল। সিভিয়ার পেইনফুল জয়েন্ট আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যখন রাইট অ্যাঙ্কেলটা তোমার ভালো হচ্ছে, তখন তুমি খেয়াল করলা যে রাইট নিটাতে তোমার শুরু হয়ে গেছে বা লেফট নিতে শুরু হলো, মানে একটা লার্জ জয়েন্ট থেকে একটা লার্জ জয়েন্ট কি হলো, ইনভলভমেন্ট শুরু হয়ে গেল, মানে একটা জয়েন্ট শেষ আর একটা জয়েন্টে শুরু, এভাবে একটা মাইগ্রেটরি লার্জ, নো রেসিডুয়াল ডিফর্মিটি থাকবে না এখানে। আরেকটা জিনিস হলো যে কতগুলো ডিজিজ আছে, যেমন জিআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এটা পড়ছো তোমরা? হ্যাঁ, স্যার গতকালকে হয়নি ওয়ার্ডটা। পড়ানো হয়েছিল? তাহলে যদি ওটা পড়ানো হয়ে থাকে, ওটার সাথে দেখো, ওইটা থাকে একটু ছোট বাচ্চাদের শুরু হয়, ঠিক আছে? আর এটা একটু স্কুল গোয়িং এজে হয়। আর ওটাতে যেটা হয় সেটা হলো ডিফর্মিটি থাকে, পার্মানেন্ট ডিসএবিলিটি বা ডিফর্মিটি। কিন্তু রিউমেটিক ফিভারের ওই যে যেটা বললাম, ইট লিকস দ্য জয়েন্ট বাট বাইটস দ্য হার্ট, এটা তো জয়েন্টকে লিকিং করে, এখানে কোনো রেসিডুয়াল ডিফর্মিটি থাকে না। সিভিয়ার পেইনফুল জয়েন্ট আস্তে আস্তে একদম পুরো ভালো হয়ে গেল, ঠিক আছে? দেখা গেল উইদিন মানে 24 আওয়ার বা 48 আওয়ার্স এর মধ্যে বা উইদিন 3 ডেজ এর মধ্যে এটা জয়েন্টটা ভালো হয়ে গেল, ঠিক আছে? কিন্তু নেক্সট আরেকটা জয়েন্ট কি হয়ে গেল, ইনভলভমেন্ট হয়ে গেল। কথা বুঝছো? হ্যাঁ, 50 to 70% কেসে এই আর্থ্রাইটিস 66 to 75%।
আর 50 থেকে 70% ক্ষেত্রে যেটা থাকে সেটা হলো কার্ডাইটিস। কমন হলো পেরিকার্ডাইটিস থাকে, আমি যে বললাম সবগুলো লেয়ারের কি থাকবে, ইনভলভমেন্ট থাকবে। ঠিক আছে? হ্যাঁ, জি যেমন স্যার। ধরো এই কার্ডাইটিসটা আর মানে ইন্ডোলেন্ট কার্ডাইটিস বলে, হঠাৎ করে একজনের কিছু না একটা কার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট করলো, কিছু না একজনের দেখা গেল যে হঠাৎ করে চেস্ট পেন নিয়ে এসে করলো। এই ধরনের একটা কার্ডাইটিসের ফিচার নিয়ে এসে প্রেজেন্ট করতে পারে, তার প্যালপিটেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। একটা প্রিভিয়াস কি থাকবে, ফিভারের হিস্ট্রি থাকবে, সোর থ্রোটের হিস্ট্রি থাকবে, সাথে যদি তোমার এরকম কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে, এটা ধরো ওই যে বললাম যে এটা একটা ভালভের ইনভলভমেন্ট হয়ে তার আসতে পারে, তারপরে তোমার ওই যে ভালভুলাইটিসের ফিচার নিয়ে আসতে পারে, মায়োকার্ডাইটিসের ফিচার এবং এন্ডোকার্ডিটিস ফিচার এবং প্যানকার্ডাইটিসের ফিচার নিয়ে আসে। ইউজুয়ালি দেখা যায় যে যেহেতু হার্টের ভালভগুলা কি হয়, ইনভলভ হয়, তাহলে এখানে রিগার্জিটেশন হয়। রিগার্জিটেশন কেন হয় বলো তো, বলতে পারবা? আমার হাতের দিকে তাকাও, এখানে ধরো এই হার্টের কাজগুলো এভাবে লাগানোর কথা, এখানে যখন ইনকম্পিটেন্ট হয় তখন দেখা যায় এইভাবে লাগলো, একটা লাগলো না, তখন এখানে কি হবে, একটা রিগার্জিটেন্ট জেট ফ্লো হয়ে যায়, মানে যে ব্লাডটা পড়ে যাওয়ার কথা সেটা আস্তে করে আবার কি হচ্ছে, নিচের দিকে চলে আসলো, মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলার চলে আসলো। তো এই যে রিগার্জিটেন্ট ফ্লো বা এই তোমার যখন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, তখন কিন্তু অ্যাট্রিয়াতে কি হলো না, ব্লাড যাওয়ার কথা না, তখন এই ইনকম্পিটেন্ট ব্লাড যাওয়ার কারণে ওখানে কি হয়ে যাচ্ছে, তোমার এই জেটটা ওখানে যাচ্ছে, তখন এটা মারমার প্রডিউস করতেছে। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যানুলাসটা ফাইব্রোসিস হয়ে গেল। অ্যানুলাস বুঝো তো, যে রিমটা হয়, ভালভের চারদিকে একটা রিম থাকে তো। অ্যানাটমি ফিজিওলজি সব গেছে? নাই? কি ব্যাপার, তোমরা নাই ক্লাসে? নাই? হ্যাঁ, রেসপন্স করো, নাহলে তো আসলে বুঝি না। তাহলে অ্যানুলাসটা যদি কোনো সময় দেখা গেল কি ফাইব্রোসিস হয়ে তার যে মানে ভেন্ট্রিকুলার একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে ভালভ সেটা কি হলো, ডায়ামিটারটা অনেক কমে গেল, তখন সেখানে স্টেনোসিস ডেভেলপ, তখন সেখানে আরেক ধরনের মারমার তৈরি হবে। তাহলে এই যে ধরো মারমার তৈরি হলো, ইট ইজ ডিউ টু, এটা সাধারণত মাইট্রাল ভালভকে বেশিরভাগ ক্ষেত্রে ইনভলভ করে। আর তারপরে যে ভালভটা ধরে সেটা হলো লেফট সাইডের সাথে রিলেশন, মানে মাইট্রাল ভালভ, তারপরে ধরো তোমার কি বললাম যে তোমার ধরলো অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে? এটা মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস এইভাবে প্রেজেন্ট করতে পারে। অন্যান্য ভালভও রেয়ারলি ধরতে পারে। তারপরে হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর হার্ট ফেলিওর যখন হবে তখনই ওয়ার্কলোডের বেশি কারণে সেখানে কার্ডিয়াক এনলার্জমেন্ট হয়, অ্যাপেক্স ভিট্রেস প্রবলেম। তারপরে যেহেতু আমি বললাম যে পেরিকার্ডিয়াম ধরে, পেরিকার্ডিয়াম যদি ধরে সেখানে ইনফ্লামেশনের কারণে কি হবে, ইফিউশন হতে পারে অথবা পেরিকার্ডিয়াল রাপ্ট হতে পারে। হ্যাঁ, কথা বুঝছো? এই গেল দুইটা, তাহলে দুইটা মেজর ক্রাইটেরিয়া কি গেল, একটা গেল মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, নাম্বার 2 হলো কার্ডাইটিস। ঠিক আছে? তারপরে নাম্বার 3 আসো কোরিয়া। কোরিয়ার নাম শুনছো? কোরিয়া, সিডেনহামস কোরিয়া বলে না? এটাতে কি হয়, ইনভলান্টারি জার্কি মুভমেন্ট অফ দ্য লিম্বস, ইনভলান্টারি জার্কিং মুভমেন্ট অফ দ্য লিম্বস, এটা একটা হঠাৎ করে ইমোশনাল লেবিলিটি থাকে এই পেশেন্টের, যেহেতু তার কি থাকে, তুমি দেখো সাবথ্যালামিক নিউক্লিয়াসে ইনভলভমেন্ট থাকে, কর্ডেট নিউক্লিয়াসে ইনভলভমেন্ট থাকে। এই পেশেন্টগুলো যখনই দেখবা যে এই ধরনের প্রবলেমটা তৈরি হচ্ছে, তখনই সাথে সাথে তার এই জিনিসগুলো কি হচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে। ইনভলভ হয়ে যাওয়ার কারণে যেহেতু অনেকে এটা সাইকিয়াট্রিক ডিজিজ মনে করে ভুল করে, অনেকে মনে করে কি she or he has got some psychiatric problem, তখন কিন্তু তোমার কাছে সাইকিয়াট্রিক, তাহলে তোমার যদি এরকম একটা পেশেন্ট নিয়ে আসলো যার গ্রিমেসিং আছে, হ্যাঁ গ্রিমেসিং বুঝো তো, ভেঙানো নাকি ভেঙচি কাটা, হ্যাঁ, তারপরে সে যার কি মুভমেন্ট করতেছে, ডার্টিং অফ দ্য টাং, ডার্টিং বুঝো, হ্যাঁ ডার্টিং অফ দ্য টাং, উর্মিয়াং ডার্টিং টাং,
তারপরে থাকে তোমার মিল্কমেড, গ্রিপ থাকে, কন্ডাক্টর সাইন থাকে, এই ধরনের কিছু ইনভলন্টারি মুভমেন্ট তৈরি হচ্ছে ইন সিডেনহামস কোরিয়া। তারপরে কি থাকতেছে তোমার ইরাইথেমা মার্জিনেটাম, ইরাইথেমা মার্জিনেটাম। এই জিনিসগুলো পিঙ্ক ম্যাকিউল অর রিং শেপের কতগুলো লিশন পাওয়া যাবে অ্যারাউন্ড দা জয়েন্ট, ঠিক আছে? এবং এগুলো হলো খুব তাড়াতাড়ি ভাবে এটা কি হয়ে যায়, চেঞ্জ হয়, তাদের শেপটা চেঞ্জ হয়। তুমি এই দেখলে এটা ট্রায়াঙ্গুলার, একটু পরে দেখলে সার্কুলার, আবার দেখলে আরেকটু অন্য ধরনের ভিন্ন ধরনের শেপ। এই জিনিসগুলো ফেয়ার যাদের কমপ্লেক্সন তাদের ক্ষেত্রে বেশি বোঝা যায়, আমাদের দেশে আমাদের মতন যারা একটু ডার্ক তাদের ক্ষেত্রে বেশি বোঝা যায় না। কথা বুঝছো? এবং বিভিন্ন রকম। আর এখানে তুমি ইনফ্লামেশনের সাইন পাবা, একটু ওয়ার্ম থাকবে, সেন্টারটা থাকবে পেল, পেল থাকবে কোনটা, সেন্টারটা, ঠিক আছে? আর তারপরে আরেকটা কি হলো সাবকিউটেনিয়াস নোডিউল অ্যারাউন্ড দা মানে ইনসারশন অফ দ্য টেন্ডনস, ঠিক আছে? এই লার্জ জয়েন্ট গুলো যেখানে আছে সেখানে দেখা গেল কতগুলি পেইনলেস কি থাকে, নডিউল, পেইনলেস কি থাকে, নডিউল। তাহলে দিজ আর অল কি মেজর ক্রাইটেরিয়া, সেগুলো কি মেজর ক্রাইটেরিয়া। তাহলে কি কি বললাম, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, তারপর হলো কার্ডাইটিস, সিডেনহামস কোরিয়া, তারপরে কি সাবকিউটেনাস নডিউল, and then erythema marginatum. These are the major criteria, ঠিক আছে? এখন আসো আমরা কি করি, এখন আসো আমরা মাইনর ক্রাইটেরিয়া দেখি। মাইনর ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে ফিভার, আর্থ্রালজিয়া, প্রিভিয়াস হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার। তাহলে কয়টা হলো আনিকা, কয়টা হলো আনিকা, কয়টা হলো? তিনটা হয়েছে কয়টা হয়েছে? স্যার, তিনটা। তারপরে হলো প্রোলং পিয়ার ইন্টারভাল, ঠিক আছে? আচ্ছা, আর্থ্রাইটিস আর আর্থ্রালজিয়া এই দুটার পার্থক্য কি বলো তো? What is arthritis and what is arthralgia? আর্থ্রালজিয়া মানে শুধু পেইন থাকবে জয়েন্টে, আর আর্থ্রাইটিস হচ্ছে পেইন থাকবে সাথে ইনফ্লামেশন আর আদার সাইনও থাকবে। Arthralgia means joint pain without swelling. Arthritis মানে there is feature of inflammation in the joint. ইনফ্লামেশনের যে পাঁচটা কি আছে না, ওই যে তোমরা পড়ছিলা কে ডলার, হিউমার, রুবর, হ্যাঁ, ফাংশনালিসা, টিউমার, রুবর, কি পাঁচটা ছিল না? হ্যাঁ, এগুলা সবগুলো কি হবে থাকে ইনফ্লামেশনের সাইনের ক্ষেত্রে, সেই জন্য আমাদের কি থাকবে, এই জিনিসগুলা থাকবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে ওই যে কথাগুলো বলছি যে তোমার কি অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডির মধ্যে ধরো অ্যান্টিস্ট্যাপটোলাইসিন ও তারপরে অ্যান্টি ডিএনএস, হ্যাঁ, তারপর সরি অ্যান্টি ডিএনএস, তারপরে আছে তোমার কি সিআরপি, রেজ টিএসআর, হ্যাঁ, মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু রেজ টিএসআরটা আছে, রেজ টিএসআর আছে, কথা বলছো, এবং সিআরপি, এই দুটাকে ল্যাবরেটরি ফাইন্ডিংস, এই পাঁচটা হলো মাইনর। তাহলে মাইনরের মধ্যে ফিভার, আর্থ্রালজিয়া, তাহলে প্রিভিয়াস হিস্ট্রি অফ কি রিউমেটিক ফিভার, প্রোলং পিয়ার ইন্টারভাল ইন দা ইসিজি, আর কি বললাম তোমার ওই যে ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে দুইটা, একটা হলো রেজ টিএসআর এন্ড সিআরপি। এখন আমি যদি কোনো পেশেন্টের রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করতে যাই, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমাকে কি বলতে হবে, সেখানে
আমাকে ওরকম প্রিভিয়াস হিস্ট্রি চিন্তা করতে হবে, তারপর আমার মেজর ক্রাইটেরিয়ার কথা চিন্তা করতে হবে, মাইনর ক্রাইটেরিয়ার কথা চিন্তা করতে হবে, প্লাস এভিডেন্স অফ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ, এটা মাস্ট। এভিডেন্স অফ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ, এটার জন্য আমরা কি করি, সেটার জন্য আমরা সোর্স যেটা, সেটাকে তুমি কালচার করতে পারো। এটা খুব 25% ক্ষেত্রে এটা সেনসিটিভ হয়। তারপরে তুমি কি করতে পারো, সেটা হলো তুমি কতগুলো র্যাপিড টেস্ট করা যায়, যেমন এএসও টিচার করা যেতে পারে, তারপরে ধরো অ্যান্টিডিএনএসবি, স্ট্রেপ্টোজাইন, এই সমস্ত এই করতে হবে, অ্যান্টিবডি টেস্টগুলো করতে হবে। এই সমস্ত অ্যান্টিবডিগুলো টেস্ট করে তোমাকে দেখতে হবে, তাহলে ডায়াগনোসিস আমি কেমন করে হবে, হ্যাঁ ডায়াগনোসিসটা কেমন করে হবে? এদিকে মুহতাসিম, বলো মুহতাসিম, ডায়াগনোসিস আমি কেমন করে করব? হ্যাঁ প্রশ্নটা আসো মুহতাসিম, আসো ওর সাথে, প্রশ্নটা স্যার আরেকবার শুনতে চাই। বলো কিভাবে ডায়াগনোসিস করব। প্রশ্নটা স্যার মনোযোগ দিয়ে শোনো না নাকি, করা দরকার ছিল সবার, তাহলে আমিও দেখতাম তোমরাও কি করো। তাহলে যেটা করতে হবে, ডায়াগনোসিস অফ রিউমেটিক ফিভার, এর জন্য বলা হচ্ছে, এটা খুব মজার। যারা মুসলিম আছে তাদেরকে বলি, মুসলিমের বিয়ের জন্য কি লাগে জানো? মুসলমানের বিয়ের জন্য সাক্ষী কয়টা লাগে? এই ছেলে, কয়টা সাক্ষী লাগে বলো? বড় হইছো, কয়দিন পরে বিয়ে শাদী করবা, কয়টা বিয়ে শাদীর জন্য সাক্ষী লাগে কয়জন? 2-3 জন। তাও জানে না। মাওয়া, মাওয়া আছো? জি স্যার। কি মুসলমানের বিয়ে কয়টা সাক্ষী লাগে? স্যার 2 জন পুরুষ অথবা 2 জন পুরুষ হলে হবে, অথবা 1 জন পুরুষ 2 জন নারী। এটা কেন বলছি জানো? এটা তোমাদের অনেক দিন মনে থাকবে। রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করার জন্য যদি তুমি 2টা মেজর ক্রাইটেরিয়া পাও, হয়ে যাবে। একটা মেজর ক্রাইটেরিয়া পাইলা, 2টা মাইনর ক্রাইটেরিয়া পাইলা, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝো কিন্তু। এরপরে বলা হচ্ছে যে এটা শুধু পাইলে হবে না, এর সাথে প্লাস এভিডেন্স অফ প্রিভিয়াস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ওইটা লাগবে। ওই যে কথাগুলো বললাম, এসওটিটার, অ্যান্টিডিএনএসবি অথবা অ্যান্টি হাইলোরোনেস, তারপরে স্ট্রেপ্টোজাইন, এগুলো একটা কিছু লাগবে। কথা বুঝছো? আর কিছু কিছু স্পেশাল সিচুয়েশন আছে, যে রিউমেটিক কোরিয়া, কোনো একটা পেশেন্টের কোরিয়া পাইলা, আর তার সাথে প্রিভিয়াস হিস্ট্রি অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কোনো একটা পেয়ে গেল, তাহলেও হয়ে যাবে। বা ইনসিডিয়াস অনসেট অফ কার্ডাইটিস পাইলা, তাহলেও কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে হাউ ক্যান উই প্রিভেন্ট রিউমেটিক ফিভার? রিউমেটিক ফিভার আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বলো, তাড়াতাড়ি বলো। আমরা তো রিউমেটিক মানে কি হার্ট ডিজিজ এখনো যাই নাই, তাহলে রিউমেটিক ফিভার আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? হাইজিন মেইনটেইন করতে হবে। হ্যাঁ, তো ছোট হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। শোট হলে তার অ্যান্টিবায়োটিক দিতে হবে। কতদিনের মধ্যে? কতদিনের মধ্যে বলছে? 10 দিনের মধ্যে, উইদিন 10 ডেজের মধ্যে আমাদেরকে সোর থ্রোটের হইলে আমরা উইদিন 10 ডেজের মধ্যে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা পেনিসিলিনের কথা বলি, ঠিক আছে? অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা পেনিসিলিন বা ইরিথ্রোমাইসিনের কথা বলি। এটা তুমি অরাল ফর্মেও দিতে পারো, ইনজেক্টেবল ফর্মেও দিতে পারো। যদি তুমি ইনজেক্টেবল ফর্মে দাও আপ টু 26 আর 27 কেজি পর্যন্ত, 12 ব্লক ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে? আর যদি সেটা কি হয়, 12 কেজি 26 কেজির বেশি হয়, তাহলে দিবা 24 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, ঠিক আছে? আর যদি শুধু রিউমেটিক ফিভার থাকে, কার্ডাইটিসের কোনো ফিচার না থাকে,
তাহলে আমরা কি করি? কি করি? অ্যাকিউট যে মানে ফিচারটা আছে সেটার জন্য আমরা যে ড্রাগ অফ চয়েস কি অ্যাসপিরিন কি দেই? অ্যাসপিরিনের নাম শুনছ? হ্যাঁ, জি স্যার। অ্যাসপিরিন জি, স্যার। কতটুকু? 80 to 100 মিলিগ্রাম পার কেজি ইন 4 ডিভাইডেড ডোজ আমরা অ্যাসপিরিন দিব। অ্যাসপিরিন দিলে দেখবা ম্যাজিক। ম্যাজিক কি? রিউমেটিক ফিভারে তুমি অ্যাসপিরিন দিলে 24 আওয়ার্স এর মধ্যে সব শেষ। সব ধরনের কি হয়? সব ধরনের যে ফিচারগুলো ছিল সব ইমপ্রুভ করে যাবে। আর যদি কার্ডাইটিস থাকে অথবা কার্ডিওমেগালি থাকে তাহলে সেখানে কিন্তু আমাদেরকে স্টেরয়েড অ্যাড করতে হবে 1 to 2 মিলিগ্রাম ফর 4 to 6 উইকস। ঠিক আছে, এন্ড দেন টেপার করতে হবে। কথা বুঝছো? আর সেকেন্ডারি যে তোমার কি বলে প্রিভেনশন, সেটার জন্য আমরা দেই কি দেই? লং টার্ম একটা প্রোফাইলেক্সিস দিই। যদি কোনো পেশেন্টের শুধু রিউমেটিক ফিভার আমি ডায়াগনোসিস করলাম তখন আমরা বলি যে ঠিক আছে আপ টু কি 5 ইয়ার্স অথবা আপ টু দ্য এজ অফ 18, যেটা বেশি লঙ্গার ডিউরেশন। এটা হলো ডব্লিউএইচও প্রটোকল। এখানে কিন্তু অনেকগুলো প্রটোকল আছে। ঠিক আছে, যদি কার্ডিয়াক ইনভলভমেন্ট হয় তখন বলছে 40 ইয়ার্স। যদি তোমার হার্ট ফেলিউর থাকে, হ্যাঁ ক্রনিক, তখন বলা হচ্ছে লাইফ লং। ঠিক আছে, আবার কোন কোন বইতে আছে যে 5 ইয়ার্স আর আপ টু দ্য এজ অফ 21 ইয়ার্স। তুমি যেটা বলবা সেটাই ঠিক, কিন্তু তোমাকে জানতে হবে যে তুমি কোন প্রটোকল অনুযায়ী কথা বলছো। ঠিক আছে, সো এটার প্রগনোসিসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, রিউমেটিক ফিভার ইট কি করতেছে? লিকস দ্য জয়েন্ট বাট বাইটস দ্য হার্ট। এই কথাটা মনে রাখতে হবে যে আমার এখানে কি আছে, হার্টের প্রবলেমটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, যেহেতু আমার হার্টের বেশি প্রবলেম হয় তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো কি করতে হবে বলো? সেক্ষেত্রে এই আমার সোর থ্রোট হইলেই সাথে সাথে এটাকে কি করতে হবে? ট্রিটমেন্ট করে ফেলতে হবে। এখন ঠিক আছে? জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ করলাম তো, তা আবার ডিসিশন। আর এটা এই তোমাদেরকে অন্য ক্লাসের সময় এরকম প্রবলেম হয়ে যায়? এই মাঝখানে সময় শেষ হয়ে যায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার, 40 মিনিট হলে শেষ হয়ে যায়। তোমাদেরকে অন্য ক্লাসের সময় এরকম মাঝখানে হয়ে যায়, সময় শেষ হয়ে যায়? হুম, জি স্যার, অন্য ক্লাসেও শেষ হয়ে যায় 40 মিনিট হলে। তখন আবার এরকম করে ঢুকতে হয়? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো আমরা রিউমেটিক কি হার্ট ডিজিজ সম্পর্কিত আমাদের একটু কথাবার্তা বলতে হবে। সেটার মধ্যে হলো যে আমরা যে এতক্ষণ যে কথাগুলি বললাম তোমাদেরকে আমি বলছি যে 50 to 60% ক্ষেত্রে কি হয়? কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়। মনে আছে? এখানে কার্ডাইটিসটা হলো পেন কার্ডাইটিস। পেন পেন মানে অল লেয়ার ইনভলভ থাকে। ঠিক আছে, তো ইনসিডেন্স তো বলেছি। আর এখানে আরেকটা জিনিস হয় যে তোমার আনএক্সপ্লেন কার্ডিওমেগালি উইথ কনজেস্টিভ হার্ট ফেলিউর নিয়েও কিন্তু কোনো পেশেন্ট তোমার কাছে চলে আসতে পারে। তার কোনো হিস্ট্রি নাই, সে আসছে যে হ্যাঁ হার্ট ফেলিউর একটা পেশেন্ট, তুমি দেখলা যে হ্যাঁ একটা 12 বছরের বাচ্চা তার হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করবে। ঠিক আছে, ওয়াই দ্যাট ইজ হার্ট ফেলিউর। তখন তুমি চিন্তা করলা যে হ্যাঁ তার দেখলা যে হ্যাঁ অ্যাপেক্স বিটটা একটু কি আছে, শিফটেড আছে। অ্যাপেক্স বিট যদি শিফটেড না থাকে তাহলে কি কার্ডিওমেগালি হবে? উল্টা ভাবে বলো, কার্ডিওমেগালি যদি হয় তাহলে অ্যাপেক্স বিটটা কি শিফটেড হবে নাকি হবে না? শিফটেড হবে।
তাহলে surest sign of cardiomegaly is shifting of the কি অ্যাপেক্স বিট। এটা হলো surest sign। যে কোনো একটা কার্ডিওমেগালি হলে তার অ্যাপেক্স বিটটা অবশ্যই কি হবে, শিফট হবে। এটা আমাদের দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে। তাহলে আমি একটা কি পেলাম, কার্ডিওমেগালির একটা ফিচার পাইলাম, ঠিক আছে। আনএক্সপ্লেইনড কার্ডিওমেগালি উইথ কনজেস্টিভ হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে। সিগনিফিকেন্ট একটা মাইট্রাল রিগার্জিটেশন আর অ্যাওর্টিক রিগার্জিটেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, মাইট্রাল স্টেনোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর এটা উইদিন কি থাকে 2 উইকস এর মধ্যেই হয়। কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, এটা সাধারণত 2 সপ্তাহ। ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন তো আমরা জানি, হ্যাঁ। ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন যখন হবে, অ্যান্টিবডি যখন তৈরি হচ্ছে এবং ক্রস রিঅ্যাকশন যখন হচ্ছে, তখন এটা এরকম তাড়াতাড়ি 2 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। আর এখন যদি তুমি বলো, ওই যে কথাটা বলছিলাম যে মাইট্রাল রিগার্জিটেশন বা অ্যাওর্টিক রিগার্জিটেশন, এটা কেন হচ্ছে? ইট ইজ ডিউ টু ভালভিউলাইটিস। ভালভিউলাইটিস মানে ভালভের যে কি আছে, আমরা জানি কাসপ আছে, ভালভের কর্ডা আছে, এগুলো যদি কি হয়, ইনফ্লেমড হয়, তাহলে সেটা স্টিফ হয়ে যাবে। সেটা কি স্বাভাবিক থাকবে, একটু স্টিফ হবে? ফাংশনাল ক্যাপাসিটি কি ঠিক থাকবে নাকি একটু ডিস্টার্ব হবে? বলো আসফা হামিদা, বলো কি হবে? কি হবে? আসমাকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি ক্লাসে? আসমা নাই। তারপরে কি হচ্ছে, এই জন্য দেখা যাবে এই যে রিউমেটিক কার্ডাইটিস হয়, প্রেজেন্স অফ পেরিকার্ডাইটিস ও মায়োকার্ডাইটিস ভেরিয়েবল। তাহলে ভালভ ইনভলভমেন্ট থাকে 90 to 95% যে ভালভ ইনভলভমেন্ট থাকে সেটা হলো মাইট্রাল। 20 to 25% যে ভালভ ইনভলভমেন্ট থাকবে সেটা হলো কি বলো? সেটা হলো অ্যাওর্টিক ভালভ। কমনেস্ট যেটা সেটা হলো মাইট্রাল কি রিগার্জিটেশন। মাইট্রাল কি হয়? রিগার্জিটেশন। কথা বুঝতে পারতেছ? আর যখন মাইট্রাল রিগার্জিটেশন হয় তখন আমরা একটা মারমার পাই। কি পাই? মারমার, প্যানসিস্টোলিক মারমার। এটা কোথায় পাওয়া যাবে? অ্যাপেক্সে পাওয়া যাবে। রেডিয়েশন কোথায় থাকে? এক্সিলাতে। এই জন্য যখনই আমরা প্রিকর্ডিয়ান এক্সামিনেশন করতে দেই, তখনই অ্যাপেক্সের সাথে সাথে মারমার থাকলে হাতটা একটু এক্সিলার দিকে নিতে হবে। অস্কালটেশন সময় এটা ভালো করে করতে হবে। কথা বুঝতে পারতেছো তোমরা? অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকবে সাধারণত, দেখা যায় মাইট্রাল রিগার্জিটেশনের পরে থাকে অ্যাওর্টিক রিগার্জিটেশন। মানে একটা ছাড়া শুধু অ্যাওর্টিক রিগার্জিটেশন, এটা খুবই আনকমন একটা ব্যাপার। কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। কি বুঝছো বলো, আমাকে একটু বলো। শুধু অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকবে না, মাইট্রাল রিগার্জিটেশন সাথে থাকলে তখন ইউজুয়ালি সাথে থাকে। ভেরি গুড। ফার্স্ট এটাকে দেখা যাবে এপিক্যাল হলো সিস্টোলিক মারমার। হলো সিস্টোলিক এই টার্মটা শিখবা। মারমার অফ মাইট্রাল রিগার্জিটেশন উইদাউট এপিক্যাল মিড ডায়াস্টোলিক মারমার, ক্যারিং কোমস মারমার, এই ধরনের অনেকগুলো মারমার থাকতে পারে। আর যেহেতু এখানে ভালভুলার মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট থাকে, তাহলে এগুলো ভেরিয়েবল হয়, এক এক সময় এক একটা। সিভিয়ার এর ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড উইথ ফিটাল হার্ট ফেলিউর থাকে, ইনসিডেন্স অফ ক্রনিক রিউমেটিক ফিভার থাকে। আর এখানে কেন হচ্ছে এগুলো তো বলছি যে ভালভুলার থাকে, অ্যানুলার ডাইলেটেশন থাকে, লিফলেট গুলা প্রলাপস থাকতে পারে উইদাউট কর্ডার ইলংগেশন থাকে, কর্ডার রাপচার থাকতে পারে,
আবার কর্ডাল ফাইব্রোসিস হয়ে সেটা স্টিফ হয়ে যেতে পারে, টেনুলার ফাইব্রোসিস হয়ে সেখানে কি তার যে ডায়ামিটার সেটা কমে স্টেনোসিস ডেভেলপ করতে পারে। এই সমস্তগুলাই হলো প্যাথোফিজিওলজি। ঠিক আছে, তাহলে এখানে এইসব জিনিস যদি জানতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা ইকোকার্ডিওগ্রাম কিন্তু করতে হবে, একটা ইসিজি করতে হয়, একটা চেস্ট এক্সরে করতে হয়, একটা ইকো করতে হয়। ইসিজি কেন করি? তাসলিমা বলো আমাকে, ইসিজি কেন করি? ইসিজি ফাইন্যান্স কি পাই আমরা? টার্গেট কি? প্রলং পিয়ার ইন্টারভেল, প্রলং পিয়ার কি থাকবে ইন্টারভেল, এটা কোথায়? ইসিজি তে। একটা যখন চেস্ট এক্সরে করি তখন আমি দেখি কার্ডিওমেগালি আছে কিনা, তখন আমি কি খুঁজি? কার্ডিওমেগালি। ঠিক আছে, আর আমি যখন ইকোকার্ডিওগ্রাফি করি মানে খুঁজি তখন আমি দেখতে চাই এখানে এমআর এর কোনো ফিচার আছে কিনা, এমএস এর কোনো ফিচার আছে না আছে কিনা, তারপরে তোমার এই ওয়ালটা ঠিকঠাক আছে কিনা, এখানে কোনো কর্ডার বা রাপচার আছে কিনা, ইজেকশন ফ্র্যাকশনটা ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করি। কথা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। মায়ো কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো না? তারপরে মায়োকার্ডিটিসের এভিডেন্স থাকবে, ওই যে কথা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। কি নিয়ে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়? বিটগুলা কি হবে? পালসটা হবে ইররেগুলার, দুইটা কথা, ইররেগুলার হবে, কেওটিক হবে প্যাটার্নটা। হ্যাঁ কি? আর কি থাকবে? চেঞ্জিং মারমার থাকবে, আর চেঞ্জিং কি থাকবে? মারমার। তারপরে আসো, যদি আমার পেরিকার্ডাইটিস থাকে সেখানে কি থাকে? একটা টিপিক্যাল চেস্ট পেইনের একটা হিস্ট্রি থাকবে। যখনই তোমার কি হচ্ছে? ফ্রিকশন হচ্ছে, যখনই কি হচ্ছে? ফ্রিকশন হচ্ছে, তখনই কি হচ্ছে? তখনই একটা পেইনফুল হচ্ছে। আর পেইন যখন হবে তখন কি হবে? সেখানে চেস্ট পেইনের একটা হিস্ট্রি থাকবে আমার কাছে। আর যদি তুমি অস্কালটেট করো তাহলে পেরিকার্ডিয়াল একটা ফ্রিকশন ড্রাপ, ফ্রিকশন মানে একটা পড়ে যায় একটা ঘর্ষণ, তাহলে একটা ঘষার আওয়াজ থাকবে না? ঘর্ষণের যে আওয়াজটা এটা তুমি শুনতে পাবা। যদি পেরিকার্ডিয়াল ফ্রিকশন বা পেরিকার্ডাইটিসের যে সাউন্ড আর প্লুরাইটিসের সাউন্ড, দুটা কি তুমি আলাদা করতে পারবা? জি স্যার। ডাক্তাররা আনিকা রহমান বলেন, পারবেন স্যার? এগুলো আসলে সামনাসামনি না হলে হয় না। কি পারা যাবে? কথা বলে না মিস্টার। স্যার পারা যাবে। বলেন স্যার, যদি কি হয়? পেরিকার্ডিয়াল হয় তাহলে এর সাথে রেসপিরেশনের কোনো প্রবলেম নাই, ইন্সপিরেশন এক্সপিরেশন দুই ফেজেই আপনি এটা পাবেন। আর যদি কি হয়, ব্রেথ হোল্ডিং করে রাখেন, আপনি শ্বাস নিলেন না, তাহলে প্লুরাল তো একটার সাথে একটা ফ্রিকশন হবে না, তাহলে প্লুরাল যে ফ্রিকশন ড্রাপ সেটা পাওয়া যাবে না। কথা বোঝা গেল? তাহলে জি ব্রেথ হোল্ডিং এর সাথে কোনো রিলেশন নাই, ব্রেথ হোল্ডিং করে আছেন তারপরে আপনি একটা ফ্রিকশন ড্রাপ পাচ্ছেন, দিস ইজ ডিউ টু পেরিকার্ডিয়াল কি পেরিকার্ডাইটিস। আর আপনি যদি শ্বাসের সময় শুধু পান, অন্য সময় পাচ্ছেন না, তাহলে সেটা কি? আরেকটা হলো যে এটা তো পেরিকার্ডাইট, যদি এখন পেরিকার্ডিয়াল ইফিউশন হয় তাহলে কি হবে? তাহলে মনে হবে যে ডিসটেন্স থেকে আমাকে কেউ কি করছে? একটা সাউন্ড প্রডিউস করতেছে। এটা যেহেতু একটা ফ্লুইড আছে, ফ্লুইড লেয়ারটা পার হয়ে তোমার কাছে আসতে হবে, তাহলে মনে হবে কি আছে? এটা কি ডিসটেন্স থেকে আসতেছে। ডিসটেন্স থেকে আর যখনই আসবে তখন তোমার কাছে মনে হবে অনেক ডিসটেন্স থেকে একটা
সাউন্ড পাচ্ছি, এই সাউন্ড যেহেতু পাচ্ছি সুতরাং এটা কি পেরিকার্ডিয়াল ইফিউশন। তাহলে এই সাউন্ডটা অনেক দূর থেকে আসছে, মানে এখানে ফ্লুইড আছে, তার মানে এটা পেরিকার্ডিয়াল কি ইফিউশনের একটা ফিচার। আমি কি বুঝাইতে পারছি স্যার? পারছি? জি স্যার। হ্যাঁ জি স্যার। পারছি না? যদি পেরে থাকি তাহলে মোটামুটি ভাবে এখন আসলে আমরা মাইট্রাল স্টেনোসিস সম্পর্কে দু চারটা কথা শুনি, তারপর আস্তে করে শেষ করতে পারি, ঠিক আছে? তাহলে মাইট্রাল স্টেনোসিস যদি হয় সেখানে যে প্রবলেমটা তৈরি হয় সেখানে কি হয় বলো তো, বেসিক প্যাথোফিজিওলজিটা বলো, সেখানে কি হবে? স্যার ফাইব্রোসিস হবে মাইট্রাল ভালভের। মাইট্রাল ভালভের মানে যেহেতু ফাইব্রোসিস অ্যানুলাসটা এবং স্টেনোসিস হলো, স্টেনোসিস হওয়ার কারণে আমার অ্যাট্রিয়া যখন কন্ট্রাকশন করে যে পরিমাণ ব্লাড কি দেয় ভেন্ট্রিকুলে যাওয়ার কথা ছিল সেটা যেতে পারছে না। যখন সেটা যেতে পারবে না তখন কি হবে, ওখানে একটা ব্যাকফ্লো হয়ে যাবে, মানে যে পরিমাণ ব্লাড কি হচ্ছে মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে যাওয়ার কথা সেই পর্যন্ত যাচ্ছে না। না গেলে কি হয়, না গেলে পরে অ্যাট্রিয়াল কি হবে, ডাইলেটেশন হবে। ডাইলেটেশন। ভেরি গুড। আরেকটা হবে, আমরা জানি যে চারটা কি হচ্ছে পালমোনারি আর্টারি কোথায় ওপেন করতেছে, অ্যাট্রিয়াল। যখন এই পালমোনারি আর্টারি গুলা এখানে এসে প্রেসার রেজ দেখলো, যেখানে প্রেসার বা ব্লাড বেশি আছে, হ্যাঁ, তখন প্রেসার যখন বেশি থাকলো তখনই কি হবে, ব্যাকফ্লো হবে। ব্যাকফ্লো কোথায় হবে, ইন দা লাংস। লাংসে যদি তাহলে তুমি প্যাথোফিজিওলজিটা চিন্তা করো, ওখানে কি হবে, হ্যাঁ, প্ল্যাথরিক হয়ে যাবে, বুঝছো? ওখানে কনজেশন হয়ে যাবে না? কনজেশন হয়ে গেলে সেখানে যে কি হবে, হাইপোক্সিয়া ডেভেলপ করবে। কেন? ইজি সেখানে যে কি অক্সিজেনেশন সেটা হচ্ছে না। বেসিক প্যাথোলজি তো চিন্তা করো, লাংগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, স্টিফ হয়ে যাচ্ছে, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। এই পেশেন্টগুলো তখন দেখা যাবে যে কি কনজেস্টিভ হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করলো উইথ প্যাথরিক লাং ফিল্ড, অনেক সময় হেমোটাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? হেমোটাইসিস, হেমোটাইসিস কি? কাটিং অফ ব্লাড। হেমোটাইসিস কি? স্যার কাটিং এর সাথে মানে স্পুটামের সাথে ব্লাড যাবে। হ্যাঁ, কফিং আউট অফ কি ব্লাড, এটা যদি স্পুটামের সাথে আসে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই ফিচার গুলো পাবো। এদিকে অ্যাট্রিয়া যেহেতু কাঁপতে থাকে, একটা পর্যায়ে সে কি করে, কাঁপতে থাকে, তারা নিজে মানে তার যে পাম্পিং অ্যাকশন সেটাই জিও প্যারাডাইজড হয়ে যায়। সুতরাং সেখানে কি হয়, সেখানে সে ভালো মতন করতে পারতেছে না, ওই জন্যই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতেছে। কথা বুঝছো? মোটামুটি ভাবে একটুখানি বলে দিলাম। প্যাথোফিজিওলজিটা আরো অনেক ভালো করে পড়বা, মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবা, একটু চিন্তা করবা। আমি তোমাদেরকে একটু শুধু বলে দিলাম যে এই হচ্ছে। এখন তোমাদের কাজ হলো বেসিক প্যাথোফিজিওলজিটা বুঝবা। যদি বেসিক প্যাথোফিজিওলজিটা বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করি এই জিনিসটা একদম পারবা, ঠিক আছে? জি স্যার। ওকে, এই হলো মোটামুটি ভাবে রিউমেটিক হার্ট ডিজিজ সম্পর্কিত কথাবার্তা। আসলে খুব বেশি কথাবার্তা তোমাদের জানতে হবে না। এখন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কিছু ফ্যালাসি আসছে 2006 এবং 2008 দিকে আইসা, ওদের তো কোনো ক্রাইটেরিয়া থাকে মানে কাজ নাই বিজ্ঞানীদের, বসে বসে নতুন নতুন কিছু তথ্য দেয়, বুঝছো? কি ধরনের তথ্য দেয় জানো? এখন
ওরা বলতেছে যে আমরা তো আগে বলতাম কি যে দুইটা মেজর, ওই যে মুসলমানের বিয়া, এটা দিয়ে খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতদূর কি বুঝছো, বুঝছো কি? হ্যাঁ স্যার। বুঝছো? এই জিনিসও জি যদি স্যার। না বুঝতে এখন বলা হচ্ছে যে কটা ছোট ছোট কথা আসছে যে ইদানিং আমাদের দেশের মতন যেগুলা কি কি বলে ট্রপিক্যাল কান্ট্রিজ, এখানে ধরে নেওয়া হয় যে মানুষের ইনফেকশন বেশি হবে, মানুষের রোগ বালাই বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত দেশের ক্ষেত্রে ওরা ইএসআরটাকে খুব কি নিল, খুব ইম্পর্টেন্ট দিয়েছে। যদি বলে যে কারো ইএসআর 30 এবং বা তার বেশি, অথবা কারো যদি এএসও টিটারটা 30 মিলিগ্রামের পার লিটারের বেশি হয়, তাহলে এটাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে এবং তারা এটাকে একটা মেজর ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, অথবা অ্যাসেপ্টিক আর্থ্রাইটিস যদি হয়, অথবা পলিআর্থ্রাইটিস যদি হয়, না আর্থ্রাইটিসের যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, এখানে তারা একটু চেঞ্জ করেছে, বলে অ্যাসেপ্টিক আর্থ্রাইটিস, মানে সেপটিক আর্থ্রাইটিস। আর অ্যাসেপ্টিক আর্থ্রাইটিস হলে সেটাকে মেজর ক্রাইটেরিয়া হিসেবে নিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, একটু প্যাচ লাগিয়ে দিচ্ছি না স্যার? কি করবে এই কথাটাই প্যাচে, তোমরা বই দেখে একটু পড়ে নাও। আমার মুখের কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কি করবা, বই দেখে একটু পড়ে নিবা। হ্যাঁ, কিন্তু স্যার ক্রাইটেরিয়া জিজ্ঞেস করলে কি আমরা আগেরটাই বলবো না? অবশ্যই বলবা, ওটা বললে পাস। অ্যাটলিস্ট আমি যদি এক্সামিনার হই, আমার কাছে পুরান 5টা কথা বলতে পারলে কোনো কথা নেই, এগুলি তোমাদের শিখতেই হবে না। এগুলো যারা একটু অ্যাডভান্স করতে চাও তারা একটু ভালো করে পড়ে নেবে, বুঝছো? হ্যাঁ, জি স্যার। আমার ছাত্র বোর্ডে ফার্স্ট হয় ইউনিভার্সিটিতে, সুতরাং তারা তো সবাই মাশাআল্লাহ অ্যাডভান্স ইনশাআল্লাহ। সুতরাং আমার ছাত্রছাত্রী পড়ে নিবে, এটা আমি বিশ্বাস করি, একটু পড়ে নিবে, এমন কঠিন কিছু না। একটা ওই নেলসন যদি কারোর কাছে থেকে থাকে, তাহলে শুধু দেখবো ওখানে কিছুটা ওই মানে ছোট ছোট করে দেখবা লেখা আছে একদম ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়ার ওখানে টেবিলের মতো দেখবা নিচে ফুট নোট থাকে না, ওখানে দেখবা ছোট্ট করে ছোট্ট কয়েকটা লাইন লেখা, এগুলো একটু পড়ে নিবে। অনেক সময় ধরো অনেক টিচার আসে, তো ইয়াং টিচাররাই তো আমাদের পরীক্ষা বেশি নেয়, আর ইয়াং টিচাররা তো ইদানিং পড়ে টেলে আসে না, তাহলে ওরা এসে মনে করো যে বলে যে দেখি তুই এটা পড়ছি কিনা, তোমাদের একটু খোঁচা টোচা দিল তুমি একটু পড়ছো কিনা। হ্যাঁ, কথা বুঝছো তো? আর ওই যে টেস্ট গুলোর কথা কি মনে আছে? আমি কি টেস্টের কথা বলছিলাম? পারবা তো টেস্ট গুলা? এভিডেন্স অফ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের যে টেস্ট কি কি দিছিলাম মনে আছে? শর্ট কালচার, মনে নাই? আবার বলে দেব, বলছিলাম না যে এএসও টিটার করতে হবে। প্রথম কথা হলো থ্রোট সোয়াব কালচার করবা। থ্রোট সোয়াব কালচার করলে, শোনো, পুলিশ যখন চোর ধরে তাহলে কিভাবে ধরে? হ্যাঁ, চোর যদি হাতে নাতে ধরে ফেলে তাহলে তো বুঝলাম চোর। আর যদি কি না ধরতে পারে তাহলে কি করে? তাহলে তার ফেলে যাওয়া কোনো এভিডেন্স এখানে থাকে, হ্যাঁ এই জিনিসটা সে নিয়ে আসছিল, সে এখানে ফেলে গেছে। ঠিক আছে, ওরকম ভাবে তাহলে তুমি যদি জীবাণুকে পেয়ে যাও, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোটের একটা হিস্ট্রি ছিল, সোর সব কালচার করে তুমি স্ট্রেপ্টোকক্কাস পেয়ে গেল, তাহলে তো বুঝলাই এইবারটাই নষ্টের কি মূল। পাইলাম না, তাহলে তার অ্যান্টিজেন বা তার অ্যান্টিবডি খোঁজো। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি খুঁজতে গেলে আমরা ওই যে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও অ্যান্টি ডিএনএস বি তারপরে বলছিলাম অ্যান্টি হায়ালুরোনেস, তারপরে আর কি বলছিলাম কি স্ট্রেপ্টোজাইম। এগুলো যদি তুমি একটা পেয়ে যাও তাহলে তুমি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এভিডেন্সটা তুমি পেয়ে যাবে। কিন্তু কোনো একটা এভিডেন্স পাইলা, কিন্তু তুমি সেখানে কি কোনো মেজর বা মাইনর ক্রাইটেরিয়া পাইলা না,
কিন্তু তুমি তাকে রিউমেটিক ফিভার ডায়াগনোস করিয়া 20 বছর যাবত ওষুধ খাওয়াইলা, তাহলে তুমি কি ঠিক করলা না ভুল করলা? হ্যাঁ তাসলিমা, তাসলিমা জি স্যার, আপনি কি মনে করেন ঠিক করলেন না ভুল করলেন? নাই তাসলিমা, যাক তাসলিমা মনে আছে। আনিকা আছো? আনিকা, আনিকা, জি স্যার আছি। আনিকা আছো? জি স্যার। তো বলো আমার কথা। তাহলে তুমি ঠিক করলে না ভুল করলে? আমি যে গল্পটা বললাম, হ্যাঁ ভুল করলাম, ভুল কি করলাম। বললাম আমি? তুমি একটা পেশেন্টের এই কি পাইলা, র্যাপিড টেস্ট করলাম, এই যে বললাম যে তুমি এএসও টিটার বেশি পাইলা, অথবা এনটিডিএনএস বি এটা বেশি পাইলা, অথবা তুমি এন্টিহাইলোনেস বা স্ট্রাকটোজাইম এগুলা কোন একটা করে পাইলা, কিন্তু তার কোনো মেজর ক্রাইটেরিয়া পাইলা না, মাইনর ক্রাইটেরিয়াও পাইলা না। কিন্তু তুমি রোগীকে বললা যে আপনার তো রিউমেটিক ফিভার হয়ে গেছে, আপনি মাসে মাসে আমার কাছে ফলো আপ আসবেন, আর 20 বছর ধরিয়া আপনি কি পেনিসিলিন কি খাবেন? পেনিসিলিন খাবেন। তাহলে এটা তুমি ঠিক করলা না ভুল করলা? স্যার ভুল করলাম, হ্যাঁ ভুল করলাম স্যার। হ্যাঁ, ভুল করলা না ঠিক করলা? স্যার ভুল। ভুল কেন ভুল? স্যার মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া থাকতে হবে, মানে কনফার্মেশন Yes, লাগবে এটা হলো বড় কথা। ডায়াগনোসিসের। মেজর বা মাইনর ক্রাইটেরিয়া যদি আমার না থাকে, তাহলে আমি সেখানে রিউমেটিক ফিভার ডায়াগনোসিস কোন অবস্থাতে করতে পারবো না। যদি একটা ক্রাইটেরিয়া শুধু দিয়ে আমি রিউমেটিক ফিভার কি করি ডায়াগনোসিস করতে যাই, কোরিয়া, ঠিক আছে? ওই যে কি থাকবে রিউমেটিক কোরিয়াতে কি কি থাকে বলছিলাম, যেটা যে কি থাকবে ইমোশনালি লেবাল, যে বাচ্চা কান্না করতো না সে শুধু শুধুই কান্না করতেছে, যে বাচ্চাটা কিছু করতো না সে শুধু শুধুই রেগে যাচ্ছে, হঠাৎ করে তার একটা চেঞ্জ। তারপরে কি হইলো, তুমি দেখলা যে এই বাচ্চা হঠাৎ করে কি হয়ে গেল, তার হাতের লেখা খারাপ হয়ে গেল, তার লাইন আঁকা বাঁকা হয়ে যায় লিখতে গেলে, হাতের লেখা একবার যা লিখে আরেকবার লিখতে পারতেছে না, তার হাতে কলম ধরতে পারতেছে না ঠিক মতো। তারপরে কি হইলো, তাকে তুমি কতগুলো ওই যে আমরা বলি ডার্টিং অফ জিহ্বা দিয়ে দিলা, সে দেখবা জিহ্বা বের করতেছে, উর্মিয়ান ডার্টিং অফ দ্য টাং। তারপরে এরকম যদি আমার দিকে তাকাও এরকম করে সুপাইন পজিশনে, তাহলে এটা অলরেডি প্রোন হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যদি তার সাথে হ্যান্ডশেক করতে যাও দেখবা অল্টারনেট কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, দ্যাট ইজ মিল্ক মেড ক্রিপ, এরকম কতগুলো ফিচার চলে আসতেছে। তাহলে বুঝলা এটা কি রিউমেটিক কি কোরিয়া। এটা যদি পাও প্লাস পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কোনো কি পাও ফিচার পাও, তাহলে তুমি বলতে পারবে হ্যাঁ এটা একটা কি রিউমেটিক হার্ট ডিজিজ। এবং সেই ক্ষেত্রে তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে, প্রোফাইলেক্সিস দিতে হবে। মনে থাকবে কথাটা? হ্যাঁ প্রোফাইলেক্সিস তো বলছিলাম জি স্যার। বলছিলাম না? তাহলে আর্থ্রাইটিসের জন্য আমরা কি বলছিলাম যে 80 থেকে 100 মিলিগ্রাম পার কেজি হিসেবে অ্যাসপিরিন দিবা, ঠিক আছে? তার অ্যাসপিরিন দেওয়ার পরে 6 উইকস দিতে হবে ইন 4 ডিভাইডেড ডোজে, এবং সেটা আর্থ্রাইটিস এমনি ভালো হয়ে যাবে। কিন্তু যদি তার সাথে কার্ডাইটিসের পিকচার থাকে তাহলে 1 to 2 মিলিগ্রাম পার কেজি হিসাবে কি দিতে হবে, হ্যাঁ প্রেডনিসোলন দিতে হবে ফর 2 উইকস, এন্ড দেন তুমি টেপার করে নেবা অ্যানাদার 2 উইকস। আর যখন তুমি এটা টেপার করবা তখন কথা আছে, যখন তুমি অ্যাসপিরিনটা কমাবা, এখানে কিন্তু অ্যাসপিরিন চলতেছিল, আর যে তুমি কি করতেছিলা প্রেডনিসোলনটা টেপার করলা 2 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম আসলা, সাধারণত তোমাকে অ্যাসপিরিন দিতে হবে। এটা কমাবা অ্যাসপিরিন বাড়াবা না, জানো রিবাউন্ড ফেনোমেননটা না হয়, ঠিক আছে? আর নো কার্ডিটিসের জন্য 2 সপ্তাহ বেড রেস্ট লাগে,
যদি কার্ডাইটিস উইথ নো কার্ডিয়াক এনলার্জমেন্ট থাকে তাহলে 4 উইকস থাকবে বেড রেস্ট, আর 4 উইকস হলো গ্রাজুয়াল কি থাকবে, হ্যাঁ, অ্যাম্বুলেশন। আর যদি কার্ডাইটিস উইথ কার্ডিওমেগালি থাকে তাহলে সেখানে 6 উইকস থাকবে বেড রেস্ট এন্ড অ্যানাদার 6 উইকস থাকবে কি গ্রাজুয়াল অ্যাম্বুলেশন। যদি কার্ডাইটিস উইথ হার্ট ফেলিউর থাকে, ঠিক আছে, তাহলে হলো স্ট্রিক্ট বেড রেস্ট থাকবে অ্যাজ লং অ্যাজ হার্ট ফেলিউর যেখানে থাকতেছে, তারপরে গ্রাজুয়াল অ্যাম্বুলেশন মানে আস্তে আস্তে সে হাঁটা চলাফেরা দেবে ওভার 3 মান্থস। ওভার কি থাকবে 3 মান্থস, মনে থাকবে তো? হ্যাঁ, স্যার এটা আবার একটু বললে ভালো হতো। আবার বলতে হবে, যদি তোমার কি থাকে অনলি আর্থ্রাইটিস নো কার্ডাইটিস তাহলে 2 সপ্তাহ রেস্টে থাকবে এবং পরবর্তী 2 সপ্তাহে আস্তে আস্তে চলাফেরা করবে, কারণ এই যে তার যে লিগামেন্ট টিগামেন্ট যা আছে এগুলোতে ইনফ্লেম থাকে, তাহলে হঠাৎ করে যে সে হাঁটা চলাফেরা করে তাহলে প্রবলেম। যদি কার্ডাইটিস থাকে সাথে তাহলে 4 সপ্তাহ 4 সপ্তাহ, মনে থাকবে 4 সপ্তাহ সে রেস্টে থাকবে 4 সপ্তাহ। কার্ডাইটিস উইথ কার্ডিওমাইগ্যালের যদি ফিচার থাকে, এক্সরে করছিল না, হ্যাঁ, তাহলে হলো জি স্যার। 6 উইকস সে বেড রেস্ট থাকবে, অ্যানাদার 6 উইকস হলো সে গ্রাজুয়াল অ্যাম্বুলেশন করবে। যদি তার হার্ট ফেলিউর ডেভেলপ করে, কার্ডাইটিস উইথ হার্ট ফেলিউর, তাহলে যতদিন তার হার্ট ফেলিউর থাকবে সে কি থাকবে কনফাইন্ড স্ট্রিক্ট বেড রেস্টে থাকবে, কোন অবস্থাতেই সে বেড রেস্ট থেকে আসতে পারবে না। এবং দেন 3 মান্থস কি করবে, সে গ্রাজুয়াল অ্যাম্বুলেশনে যাবে। কথা মনে থাকবে? বুঝছো? জি স্যার, হ্যাঁ? বুঝতে পেরেছি। আর কোরিয়া, এমন আছে কোরিয়ার ম্যানেজমেন্ট একটু আলাদা লাগে, এখানে আমরা সাধারণত কি দেই, হ্যালোপেরিডোলটা দিই, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাসপিরিন স্টেরয়েড এগুলোর তেমন একটা রোল নাই, এখানে যেটা লাগে সেটা হলো হ্যালোপেরিডোলটা দিতে হবে। কথা বুঝছো? আচ্ছা, আমি জানি না ক্লাস তোমাদের উপকারে লাগলো কিনা, চেষ্টা করলাম যতটুকু মোটামুটি ভাবে বলা যায়। এটা লম্বা একটা সাবজেক্ট, কথা বুঝতে পারতেছ তো? হ্যাঁ, তো জি তোমরা স্যার, বুঝতে মানে পেরেছি। যেটা করতে হবে এটা একটু পড়ে নিতে হবে, ঠিক আছে, না পড়লে কিন্তু ভুলে যাবো। আর বিশেষ করে এই চ্যাপ্টার পড়তে হলে অবশ্যই তোমাকে রবিনসের প্যাথোলজি বইটা আবার খুলতে হবে, তোমাকে প্যাথোফিজিওলজিটা ভালো করে বুঝতে হবে। প্যাথোফিজিওলজি বুঝলে তোমাকে সারা জীবন মনে রাখতে পারবা। আর যদি প্যাথোফিজিওলজি না পড়ো তাহলে কাউসার স্যার শুধু শুধু এতক্ষণ বক বক করলো, কিছুই পারবে না। হয়তো পরীক্ষা পাস হয়ে যাবে কিন্তু সেটা খুব বেশি কাজে দেবে না, ঠিক আছে। তোমাদের সাথে কি আমার আর ক্লাস আছে? মাওয়া, একটু দেখে বলছি স্যার। একটা সম্ভবত লেকচার আছে লিউকেমিয়া সামনের মাসে, টিউটোরিয়াল ক্লাস মনে হয় নাই।